ইতিহাসের সাক্ষী। 1984 সালের 31শে অক্টোবর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দিল্লিতে তার বাসভবনে গুলি করে হত্যা করে তাঁরই দেহরক্ষীরা। সে সময় মিসেস গান্ধীর সঙ্গে ছিলেন তারই এক সহযোগী। কি ঘটেছিল সেদিন, সে নিয়েই আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি মানসী বড়ুয়া। 1984 অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার রাজনৈতিক জীবনের অন্যতম সংকটময় একটা মুহূর্তের মুখোমুখি। শিখ ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের সংঘাত তখন চরম রূপ নিয়েছে শিখ সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র ধর্মস্থান অমৃতসরের স্বর্ণ মন্দিরে আশ্রয় নেওয়া শিখ জঙ্গিদের উৎখাত করতে মিসেস গান্ধী সেনা অভিযানের নির্দেশ দেওয়ার পর ওই অভিযানে প্রাণ হারিয়েছে কয়েকশো মানুষ এবং সারা ভারত জুড়ে শিখ সম্প্রদায় ক্ষোভে ফুঁসছে। মিসেস গান্ধীকে বেশ কয়েকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে, কিন্তু ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সেসব হুমকি সরাসরি উড়িয়ে দিয়েছেন। আমি ঝুঁকির মধ্যেই সারা জীবন কাটিয়েছি। এর মধ্যেই আমি পরিপূর্ণ জীবন উপভোগ করেছি। কাজেই বিছানায় শুয়ে ঘুমের মধ্যে আমি মৃত্যুবরণ করলাম না দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাণ দিলাম, তাতে আমার কিছু আসে যায় না। প্রাণনাশের হুমকি তিনি আগেও পেয়েছেন, কিন্তু তিনি ছিলেন খুবই সাহসী মহিলা। হত্যার হুমকি নিয়ে তিনি মাথা ঘামাতেন না, মোটেও ভয় পেতেন না। আর কে ধাওয়ান, ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। মিসেস ইন্দিরা গান্ধীর সঙ্গে আমি কাজ করেছিলাম 1962 থেকে তার মৃত্যুদিন পর্যন্ত। খুবই প্রাণবন্ত চরিত্রের মানুষ ছিলেন তিনি, কর্মশক্তিতে ভরপুর, খুবই জাতীয়তাবাদী ছিলেন তিনি। মানুষের প্রতি, দরিদ্র মানুষের প্রতি তার খুবই দরদ ছিল এবং অসাম্প্রদায়িক চেতনায় তিনি পূর্ণ বিশ্বাসী ছিলেন। মিসেস গান্ধী ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু এবং সংখ্যালঘু মুসলিম ও শিখ সম্প্রদায়ের মধ্যে বৈষম্যের ঘোর বিরোধী ছিলেন। তাঁর ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীতে শিখ দেহরক্ষীও তিনি রেখেছিলেন। এমনকি স্বর্ণ মন্দির অভিযানের পর হত্যার হুমকি পেতে শুরু করার পরেও তিনি জোর দিয়ে বলেছিলেন তাঁর শিখ দেহরক্ষীরা তাদের দায়িত্বেই বহাল থাকবে। নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ তখন সিদ্ধান্ত নিয়েছিল প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষীর কাজে নিয়োজিত সব শিখ সদস্যদেরকে সরিয়ে নেওয়া হবে, কিন্তু বিষয়টা জানতে পারার পর তিনি প্রচণ্ড রেগে যান। তিনি নির্দেশ দেন এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না। যেসব শিখ নিরাপত্তা রক্ষীকে ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে তাদেরকে আবার দায়িত্বে ফিরিয়ে আনতে হবে। সত্যি কথা বলতে কি, আমি তার মতো সাহসী রাজনীতিক আর দেখিনি। 31শে অক্টোবর যেদিন মিসেস গান্ধী মারা যান, সেদিন সকালটা তার জন্য ছিল আর 5টা দিনের মতোই। তিনি দিল্লিতে তার বাসভবনেই ছিলেন। আমি প্রতিদিনের মতো সকাল 8টায় সেখানে গেলাম। পৌঁছানোর পর আমাকে বলা হলো তার হেয়ার ড্রেসার এসেছে, তিনি তার সঙ্গে আছেন। তিনি আমাকে ভেতরে ডেকে পাঠালেন, তারপর কাজের ব্যাপারে কিছু নির্দেশ দিলেন। আমি সেসব পয়েন্ট লিখে নিজের কামরায় ফিরে এলাম। সেদিন ইন্দিরা গান্ধীর বাসভবনে একটা ডকুমেন্টারির শুটিং হওয়ার কথা ছিল। অভিনেতা পিটার ইউস্তিনভ তার উপর একটা ডকুমেন্টারি তৈরি করছিলেন, যার জন্য বাগানে তাঁর সাক্ষাৎকার নেওয়ার প্রস্তুতি চলছিল। সাক্ষাৎকার নেওয়ার সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছিল, যাতে দেওয়ালি উৎসবে পোড়ানো আতশবাজির জঞ্জাল মালিরা বাগান থেকে পরিষ্কার করার সময় পায়। তিনি খুবই অসহিষ্ণু ছিলেন। 2-1 বার তিনি নিজে এসে খোঁজ নিয়ে গেছেন। শেষ পর্যন্ত আমরা তাকে জানালাম সব প্রস্তুত। তিনি ঘর থেকে বেরোলেন, আমরা তাঁর সঙ্গেই ছিলাম। অর্ধেক পথ আসার সাথে সাথেই তিনি দেখলেন ওয়েটার ট্রেতে করে চায়ের কাপ ডিশ নিয়ে যাচ্ছে মিস্টার উস্তিনভের জন্য। মিসেস গান্ধী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, না না, এগুলো তো সঠিক টি সেট নয়, যাও ঠিক টি সেটটা নিয়ে এসো। তিনি নির্দেশ দিলেন কোন সেটটা আনতে হবে। এরপর আমরা মাত্র কয়েক পায়ে গিয়েছি কিনা সন্দেহ, এমন সময় বেয়ন্ত সিং হঠাৎ করে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করল। আক্রমণকারী বেয়ন্ত সিং ছিল মিসেস গান্ধীর একজন দেহরক্ষী। পিটার ইউস্তিনভের সঙ্গে বাগানে দেখা করার জন্য তিনি হাঁটতে শুরু করলে ওই দেহরক্ষী গুলি চালায়। ঘটনা ঘটে আমাদের থেকে মাত্র 50 গজ দূরে। প্রথমে আলাদা করে 3 বার গুলি চালানো হয়,
ভারতীয় ক্যামেরাম্যান তখন সেখানে দাঁড়িয়ে। আমরা মিসেস গান্ধীর আসার অপেক্ষায়। সাক্ষাৎকার নেওয়ার জন্য টেবিল তৈরি। আমার মুখের সামনে মাইক্রোফোনের তার বাঁধা হয়ে গেছে, সব প্রস্তুত। 3 বার গুলির আওয়াজ শোনার পর ক্যামেরাম্যান বলল, ও পটকার আওয়াজ। সে বলল, আতশবাজি ফাটানোর ব্যাপারে আমরা শিশুর মতো, বাজি পটকা কোন দিকে ফুটছে সে খেয়াল থাকে না। এরপর শোনা গেল মেশিন গানের আওয়াজ। আমরা সঙ্গে সঙ্গে বুঝলাম ওটা কোনো পটকা নয়। তিনি এগোনোর সঙ্গে সঙ্গেই ওই দেহরক্ষী রিভলভার থেকে গুলি ছুঁড়তে শুরু করল। বেয়ান্ত সিং তার রিভলভার থেকে গুলি ছোঁড়ার পর তার সঙ্গী দ্বিতীয় দেহরক্ষী সতওয়ান্ত সিংও গুলি চালাতে শুরু করে। সে তার স্টেন গান থেকে গুলি বর্ষণ করছিল। মিসেস গান্ধী যখন মাটিতে পড়ে গেলেন তখন সে তার বন্দুক ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমার কাজ আমি করেছি, আপনারা এখন যা খুশি তাই করতে পারেন। আমার মনের অবস্থা তখন কি বলবো, এত খারাপ লাগছিল। অন্যদিকে তখন স্তম্ভিত পিটার ইউস্তিনভ ও তার ক্যামেরা ক্রু। হঠাৎ সব কেমন যেন চুপচাপ হয়ে গেল। দেখলাম বাগানের মধ্যে সবাই ভয়ে দৌড়াদৌড়ি করছে, কেউ কাউকে নির্দেশ দিচ্ছে না। কেমন যেন একটা ভুতুড়ে পরিবেশ, যেন একটা শব্দবিহীন চলচ্চিত্র। অনেক অ্যাকশন, কিন্তু শব্দ নেই। এরপর মুহূর্তেই হঠাৎ শোনা গেল আরও 2টো মেশিন গানের আওয়াজ। ভারতীয় বাহিনীর তিব্বতী কমান্ডারের মেশিন গান। বাগানে আততায়ীদের লক্ষ্য করে এবার সে গুলি চালিয়েছে। দ্রুত বিচার। মিসেস গান্ধীর রক্তাক্ত দেহ তখন পড়ে রয়েছে বাগানে, আর বাগান জুড়ে ত্রাস। আমি অ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ করতে শুনলাম কোনো অ্যাম্বুলেন্স খালি নেই। আমি বললাম, যে কোনো গাড়ি নিয়ে এসো। নিরাপত্তা রক্ষীদের একটা গাড়ি নিয়ে আসা হলো, সেখানে তাকে তোলা হলো। সোনিয়া গান্ধীও গুলির আওয়াজ শুনেছিলেন, তিনিও ঘটনাস্থলে ছুটে এলেন। আমরা মিসেস গান্ধীকে নিয়ে ছুটলাম অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে। আমাদের বলা হয়েছিল সেখানে এ ধরনের কেসের জন্য জরুরি ব্যবস্থা থাকে, কিন্তু পৌঁছানোর পর দেখলাম কেউ কিছুই জানে না, কেউ সেখানে কোনো খবরও পাঠায়নি। সেখানে ফটকও বন্ধ। আমরা সঙ্গে সঙ্গে এমার্জেন্সি বিভাগে দৌড়লাম। ডাক্তার তাকে দেখলেন, ইনস্টিটিউটের পরিচালক এলেন। আমাদেরকে বলা হলো তার অবস্থা খুবই সংকটজনক, তক্ষুনি অপারেশন করতে হবে, এবং তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। এর পরের 5 ঘন্টা ইন্দিরা গান্ধী অপারেশনের টেবিলে ছিলেন। তাকে 80 পাইন্টের বেশি রক্ত দেওয়া হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি। তাকে চিকিৎসা দিচ্ছিলেন এমন একজন ডাক্তার পরে বলেছেন, প্রথম বুলেটের আঘাতেই তিনি সম্ভবত মারা যান। সংবাদ মাধ্যমে তখন ছড়িয়ে পড়ে খবর। দু 3 ঘন্টার মধ্যেই আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল মিসেস ইন্দিরা গান্ধী মারা গেছেন। সে সময়কার শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। গুলির ঘটনা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভারতের সরকারি যন্ত্রের চাকাও দ্রুত ঘুরতে শুরু করে। এর মধ্যেই আমাদের বিমানবন্দরে ছুটতে হলো। তার ছেলে রাজীব গান্ধী কলকাতা থেকে আসছেন। অন্যদিকে প্রেসিডেন্ট জ্ঞানী জৈল সিং তার বিদেশ সফর থেকে ফিরছেন, তাকে আনতেও বিমানবন্দরে ছুটতে হলো। কাজেই আমি তখন একদিকে প্রধানমন্ত্রীর বাড়ি, অন্যদিকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, আর অন্যদিকে বিমানবন্দরে ছোটাছুটি করছি। সেই দিনই ইন্দিরা গান্ধীর ছেলে রাজীবকে প্রধানমন্ত্রীর পদে বসানো হয়। বহু ভারতীয় এই হত্যার খবরে মর্মাহত হয়েছিল, কিন্তু তার হত্যাকারীরা শিখ সম্প্রদায়ের হওয়ায় দেশ জুড়ে বাড়ল উত্তেজনা। শিখ বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ল ভারত জুড়ে। সেই ধ্বংসলীলার একটা গন্ধ এখনো আমি নাকে টের পাই। আগুনের গন্ধ, ধ্বংসের গন্ধ, বাড়ি জ্বলছে, প্রতিবেশীকে মারছে, প্রতিশোধের নানা ঘটনা, চারিদিকে চরম বিশৃঙ্খলা। তরুণরা গাড়ি উল্টে দিচ্ছে, সবাই যেন উন্মাদ হয়ে গেছে। আপনি গাড়িতে করে যাচ্ছেন, লোকে ভেতরে মুখ খুঁজছে, চোখ প্রায় ঢুকিয়ে দেখছে আপনি কে, আপনার গায়ে কি ধরনের পোশাক। শিখদের জন্য সময়টা তখন ছিল খুবই আতঙ্কের। ইন্দিরা গান্ধীর শেষকৃত্য হয় 1984 তেসরা নভেম্বর। তার হত্যার পর দাঙ্গায় প্রাণ হারায় প্রায় 3000 শিখ। মিসেস গান্ধী রেখে যান বিভক্ত এক লেগাসি।
স্বর্ণ মন্দিরের সেনা অভিযান ও তার মৃত্যু পরবর্তী সাম্প্রদায়িক দাঙ্গা তার রাজনৈতিক অর্জনের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় হয়ে থাকে। অবশ্য অনেকে তাঁর আপোষহীন মনোভাব এবং রাষ্ট্র হিসাবে ভারত নিয়ে তার দর্শনকে সমর্থনও করেছে। তার এই মৃত্যু অবশ্যই প্রত্যাশিত ছিল না। তিনি বেঁচে থাকলে আজও হয়তো আমি তার সঙ্গেই কাজ করতাম। মিসেস গান্ধীর মৃত্যুর পর আর কে ধাওয়ান তার ছেলে রাজীব গান্ধীর জন্য কাজ করেন 1991-এ আততায়ীর হাতে রাজীব গান্ধীর মৃত্যু পর্যন্ত। এখনও তিনি ভারতীয় রাজনীতিতে সক্রিয়। সহযোগীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। মিসেস ইন্দিরা গান্ধীর সঙ্গে আমি কাজ করেছিলাম 1962 থেকে তার মৃত্যুদিন পর্যন্ত। খুবই প্রাণবন্ত চরিত্রের মানুষ ছিলেন তিনি, কর্মশক্তিতে ভরপুর, খুবই জাতীয়তাবাদী ছিলেন তিনি। মানুষের প্রতি, দরিদ্র মানুষের প্রতি তার খুবই দরদ ছিল এবং অসাম্প্রদায়িক চেতনায় তিনি পূর্ণ বিশ্বাসী ছিলেন। মিসেস গান্ধী ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু এবং সংখ্যালঘু মুসলিম ও শিখ সম্প্রদায়ের মধ্যে বৈষম্যের ঘোর বিরোধী ছিলেন। তাঁর ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীতে শিখ দেহরক্ষীও তিনি রেখেছিলেন। এমনকি স্বর্ণ মন্দির অভিযানের পর হত্যার হুমকি পেতে শুরু করার পরেও তিনি জোর দিয়ে বলেছিলেন তাঁর শিখ দেহরক্ষীরা তাদের দায়িত্বেই বহাল থাকবে। নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ তখন সিদ্ধান্ত নিয়েছিল প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষীর কাজে নিয়োজিত সব শিখ সদস্যদেরকে সরিয়ে নেওয়া হবে। কিন্তু বিষয়টা জানতে পারার পর তিনি প্রচণ্ড রেগে যান। তিনি নির্দেশ দেন এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না। যেসব শিখ নিরাপত্তা রক্ষীকে ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে তাদেরকে আবার দায়িত্বে ফিরিয়ে আনতে হবে। সত্যি কথা বলতে কি, আমি তার মতো সাহসী রাজনীতিক আর দেখিনি। 31 অক্টোবর যেদিন মিসেস গান্ধী মারা যান, সেদিন সকালটা তার জন্য ছিল আর 5টা দিনের মতোই। তিনি দিল্লিতে তার বাসভবনেই ছিলেন। আমি প্রতিদিনের মতো সকাল 8টায় সেখানে গেলাম। পৌঁছানোর পর আমাকে বলা হলো তার হেয়ার ড্রেসার এসেছে, তিনি তার সঙ্গে আছেন। তিনি আমাকে ভেতরে ডেকে পাঠালেন, তারপর কাজের ব্যাপারে কিছু নির্দেশ দিলেন। আমি শেষকা কোন দিকে ফুটছে সে খেয়াল থাকে না। এরপর শোনা গেল মেশিন গানের আওয়াজ। আমরা সঙ্গে সঙ্গে বুঝলাম ওটা কোনো পটকা নয়। তিনি এগোনোর সঙ্গে সঙ্গেই ওই দেহরক্ষী রিভলভার থেকে গুলি ছুঁড়তে শুরু করল। বেয়ান্ত সিং তার রিভলভার থেকে গুলি ছোঁড়ার পর তার সঙ্গী দ্বিতীয় দেহরক্ষী সতওয়ান্ত সিংও গুলি চালাতে শুরু করে। সে তার স্টেন গান থেকে গুলি বর্ষণ করছিল। মিসেস গান্ধী যখন মাটিতে পড়ে গেলেন তখন সে তার বন্দুক ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমার কাজ আমি করেছি, আপনারা এখন যা খুশি তাই করতে পারেন। আমার মনের অবস্থা তখন কি বলবো, এত খারাপ লাগছিল। অন্যদিকে তখন স্তম্ভিত পিটার ইউস্তিনভ ও তার ক্যামেরা ক্রু। হঠাৎ সব কেমন যেন চুপচাপ হয়ে গেল। দেখলাম বাগানের মধ্যে সবাই ভয়ে দৌড়াদৌড়ি করছে, কেউ কাউকে নির্দেশ দিচ্ছে না। কেমন যেন একটা ভুতুড়ে পরিবেশ, যেন একটা শব্দবিহীন চলচ্চিত্র। অনেক অ্যাকশন, কিন্তু শব্দ নেই। এরপর মুহূর্তেই হঠাৎ শোনা গেল আরও 2টো মেশিন গানের আওয়াজ। ভারতীয় বাহিনীর তিব্বতী কমান্ডারের মেশিন গান। বাগানে আততায়ীদের লক্ষ্য করে এবার সে গুলি চালিয়েছে। দ্রুত বিচার। মিসেস গান্ধীর রক্তাক্ত দেহ তখন পড়ে রয়েছে বাগানে, আর বাগান জুড়ে ত্রাস। আমি অ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ করতে শুনলাম কোনো অ্যাম্বুলেন্স খালি নেই। আমি বললাম যে কোনো গাড়ি নিয়ে এসো। নিরাপত্তা রক্ষীদের একটা গাড়ি নিয়ে আসা হলো, সেখানে তাকে তোলা হলো। সোনিয়া গান্ধীও গুলির আওয়াজ শুনেছিলেন, তিনিও ঘটনাস্থলে ছুটে এলেন। আমরা মিসেস গান্ধীকে নিয়ে ছুটলাম অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতাল। ইতিহাসের সাক্ষী। 1984 সালের 31 অক্টোবর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দিল্লিতে তার বাসভবনে গুলি করে হত্যা করে তাঁরই দেহরক্ষীরা। সে সময় মিসেস গান্ধীর সঙ্গে ছিলেন তারই এক সহযোগী। কি ঘটেছিল সেদিন, সে নিয়েই আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি মানসী বড়ুয়া। 1984 অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার রাজনৈতিক জীবনের অন্যতম সংকটময় একটা মুহূর্তের মুখোমুখি।
শিখ ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের সংঘাত তখন চরম রূপ নিয়েছে শিখ সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র ধর্মস্থান অমৃতসরের স্বর্ণ মন্দিরে আশ্রয় নেওয়া শিখ জঙ্গিদের উৎখাত করতে মিসেস গান্ধী সেনা অভিযানের নির্দেশ দেওয়ার পর ওই অভিযানে প্রাণ হারিয়েছে কয়েকশো মানুষ এবং সারা ভারত জুড়ে শিখ সম্প্রদায় ক্ষোভে ফুঁসছে। মিসেস গান্ধীকে বেশ কয়েকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে, কিন্তু ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সেসব হুমকি সরাসরি উড়িয়ে দিয়েছেন। Well, I've lived with danger all my life and I think I've had a pretty full life. আমি ঝুঁকির মধ্যেই সারা জীবন কাটিয়েছি। এর মধ্যেই আমি পরিপূর্ণ জীবন উপভোগ করেছি। কাজেই বিছানায় শুয়ে ঘুমের মধ্যে আমি মৃত্যুবরণ করলাম না দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাণ দিলাম, তাতে আমার কিছু আসে যায় না। It makes no difference whether you die in bed or you die standing up. She had received threats from her life, but she was such a bold প্রাণনাশের হুমকি তিনি আগেও পেয়েছেন, কিন্তু তিনি ছিলেন খুবই সাহসী মহিলা। হত্যার হুমকি নিয়ে তিনি মাথা ঘামাতেন না, মোটেও ভয় পেতেন না। She was not scared at all. আর কে ধাওয়ান ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ সব পয়েন্ট লিখে নিজের কামরায় ফিরে এলাম। Those points and came back to my room. সেদিন ইন্দিরা গান্ধীর বাসভবনে একটা ডকুমেন্টারির শুটিং হওয়ার কথা ছিল। অভিনেতা পিটার ইউস্তিনভ তার উপর একটা ডকুমেন্টারি তৈরি করছিলেন, যার জন্য বাগানে তাঁর সাক্ষাৎকার নেওয়ার প্রস্তুতি চলছিল। সাক্ষাৎকার নেওয়ার সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছিল, যাতে দেওয়ালি উৎসবে পোড়ানো আতশবাজির জঞ্জাল মালিরা বাগান থেকে পরিষ্কার করার সময় পায়। She was very impatient. She came once and twice. তিনি খুবই অসহিষ্ণু ছিলেন। দু একবার তিনি নিজে এসে খোঁজ নিয়ে গেছেন। শেষ পর্যন্ত আমরা তাকে জানালাম সব প্রস্তুত। তিনি ঘর থেকে বেরোলেন, আমরা তার সঙ্গেই ছিলাম। অর্ধেক পথ আসার সাথে সাথেই তিনি দেখলেন ওয়েটার ট্রেতে করে চায়ের কাপ ডিশ নিয়ে যাচ্ছে মিস্টার উস্তিনভের জন্য। মিসেস গান্ধী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, না না, এগুলো তো সঠিক টি সেট নয়, যাও ঠিক টি সেটটা নিয়ে এসো। তিনি নির্দেশ দিলেন কোন সেটটা আনতে হবে। এরপর আমরা মাত্র কয়েক পায়ে গিয়েছি কিনা সন্দেহ, এমন সময় বেয়ন্ত সিং হঠাৎ করে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করল। Beant Singh suddenly started firing at her. আক্রমণকারী বেয়ন্ত সিং ছিল মিসেস গান্ধীর একজন দেহরক্ষী। পিটার ইউস্তিনভের সঙ্গে বাগানে দেখা করার জন্য তিনি হাঁটতে শুরু করলে ওই দেহরক্ষী গুলি চালায়। We were about 50 yards away when it happened. ঘটনা ঘটে আমাদের থেকে মাত্র 50 গজ দূরে। প্রথমে আলাদা করে 3 বার গুলি চালানো হয়। ভারতীয় ক্যামেরাম্যান তখন সেখানে দাঁড়িয়ে। আমরা মিসেস গান্ধীর আসার অপেক্ষায়। সাক্ষাৎকার নেওয়ার জন্য টেবিল তৈরি। আমার মুখের সামনে মাইক্রোফোনের তার বাঁধা হয়ে গেছে, সব প্রস্তুত। 3 বার গুলির আওয়াজ শোনার পর ক্যামেরাম্যান বলল, ও পটকার আওয়াজ। সে বলল, আতশবাজি ফাটানোর ব্যাপারে আমরা শিশুর মতো, বাজি পড়ে। আমাদের বলা হয়েছিল সেখানে এ ধরনের কেসের জন্য জরুরি ব্যবস্থা থাকে, কিন্তু পৌঁছানোর পর দেখলাম কেউ কিছুই জানে না, কেউ সেখানে কোনো খবরও পাঠায়নি। সেখানে ফটকও বন্ধ। আমরা সঙ্গে সঙ্গে এমার্জেন্সি বিভাগে দৌড়লাম। ডাক্তার তাকে দেখলেন, ইনস্টিটিউটের পরিচালক এলেন। আমাদেরকে বলা হলো তার অবস্থা খুবই সংকটজনক, তক্ষুনি অপারেশন করতে হবে, এবং তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। So she was taken to the operation theatre. এর পরের 5 ঘন্টা ইন্দিরা গান্ধী অপারেশনের টেবিলে ছিলেন। তাকে 80 পাইন্টের বেশি রক্ত দেওয়া হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি। তাকে চিকিৎসা দিচ্ছিলেন এমন একজন ডাক্তার পরে বলেছেন, প্রথম বুলেটের আঘাতেই তিনি সম্ভবত মারা যান। সংবাদ মাধ্যমে তখন ছড়িয়ে পড়ে খবর। We regret to announce the death of the Prime Minister, Mrs. Indira Gandhi. She was critically injured this morning. You can say after another 2-3 hours, we were told that she is no more. 2-3 ঘন্টার মধ্যেই আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল মিসেস ইন্দিরা গান্ধী মারা গেছেন। সে সময়কার শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। Cannot be explained in words. গুলির ঘটনা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভারতের সরকারি যন্ত্রের চাকাও দ্রুত ঘুরতে শুরু করে। In between, we had to rush to the airport. Mr. Rajiv Gandhi, her son, was returning from Calcutta. এর মধ্যেই আমাদের বিমানবন্দরে ছুটতে হলো। তার ছেলে রাজীব গান্ধী কলকাতা থেকে আসছেন। অন্যদিকে প্রেসিডেন্ট জ্ঞানী জৈল সিং তার বিদেশ সফর থেকে ফিরছেন। তাকে আনতেও বিমানবন্দরে ছুটতে হলো। কাজেই আমি তখন একদিকে প্রধানমন্ত্রীর বাড়ি, অন্যদিকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, আর অন্যদিকে বিমানবন্দরে ছোটাছুটি করছি। Institute of Medical Sciences and airport. সেই দিনই ইন্দিরা গান্ধীর ছেলে রাজীবকে প্রধানমন্ত্রী